আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরো একটি মানডে নাইট রয়ের শো। আর এই ভিডিওতে আজকে হওয়া মানডে নাইট রয়ের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মানডে নাইট রয়ের শোটা অফিসিয়ালি কিক অফ করে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ডে সিএম পাঙ্ক। আজকে সিএম পাঙ্কের যে অ্যাগ্রেশনটা ছিল তাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছিল যে সিএম পাঙ্কের কাছ থেকে আমরা ধামাকা কিছুই একটা দেখতে পেতে যাচ্ছি। তো সিএম পাঙ্ক সরাসরি রিংয়ের মধ্যে চলে আসে, পাইবম স্টাইলে বসে পড়ে এবং শুরুতেই সকল অডিয়েন্স এবং এদিনার প্রশংসা করে লাইক অডিয়েন্সের মতো, যেন অডিয়েন্সরা তাদেরকে সাপোর্ট করে। এরপরে অডিয়েন্সরা রোমান রেঞ্জের নামে চ্যান্ট করে। তো সিএম পাঙ্ক বলে যে রোমান রেঞ্জ আজকে শোতে নাই, আজকে সে আসেনি, এমনটা সিএম পাঙ্ক বলে দেয়। এরপরে সে রোমান রেঞ্জকে নিয়ে কথা বলে যে 2 সপ্তাহ আগে রোমান রেঞ্জ তার কাজিনদের সাহায্যে আমাকে এই অ্যানাউন্সার টেবিলের উপরে পাওয়ারবম হিট করেছিল। তবে 1 সপ্তাহ অপেক্ষা করার পরে আমি একইভাবে রোমান রেঞ্জের থেকে রিভেঞ্জ নিয়েছি। তবে এবার কিন্তু আমি কারো সাহায্য নেইনি, আমি একাই রোমান রেঞ্জকে পিটিয়েছি। আমি একেবারে কাজিন লেস ছিলাম, মানে কারো সাহায্য ছাড়াই সিএম পাঙ্ক এখানে রোমান রেঞ্জকে পিটিয়েছে, এমনটাই সিএম পাঙ্ক বলে। তবে অ্যাকচুয়ালি সিএম পাঙ্কও কিন্তু সাহায্য নিয়েছে, কারণ রোমান রেঞ্জকে সিএম পাঙ্ক যখন উঠাচ্ছিল তখন কিন্তু সে ব্যালেন্স করতে পারতেছিল না। রোমান রেঞ্জের যে ওয়েটটা এটা কিন্তু সিএম পাঙ্ক নিতে পারতেছিল না। অফিসিয়ালসরা কিন্তু রোমান রেঞ্জের পা ধরে সিএম পাঙ্ক একটা ব্যালেন্স করে দিয়েছিল। তো এই বিষয়টা বলতে হয়তো বা সিএম পাঙ্ক ভুলে গিয়েছিল। এরপরে সিএম পাঙ্ক কমেন্ট্রি টেবিলের উপরে উঠে যায়, অডিয়েন্স আবারও ওটিসি চ্যান্ট করতে শুরু করে। সিএম পাঙ্ক এখানে আরো একবার মনে করিয়ে দেয় যে রোমান রেঞ্জ আজকে শোতে নাই, সে আজকে শোতে আসবে না। তবে অডিয়েন্সের উদ্দেশ্যে বলে যে তোমরা লাউডলি চ্যান্ট করতে শুরু করো, তোমরা আরো চ্যান্ট করো, কি জানি হয়তো বা তোমাদের চ্যান্ট শুনে রোমান রেঞ্জ আজকে শোতে আসতেও পারে। এরপরে সে আরো বলে যে এর জন্য তোমরা আমাকে বু করো যে ঠিক মতো শোতেই আসে না। এরপরে সে আবারও রোমান রেঞ্জের বিষয়ে ফিরে আসে। সে বলে যে রোমান রেঞ্জ নাকি আমাকে হেট করে। অ্যাকচুয়ালি আমিও রোমান রেঞ্জকে হেট করি, তবে রোমান রেঞ্জের আমাকে হেট করার কিন্তু কোনো কারণ নাই। তবে একটা কারণের জন্য আমি রোমান রেঞ্জকে হেট করি, আর সেটা হলো সিএম পাঙ্ক রেসেলম্যানিয়ার দিকে সাইন করে, মানে রেসেলম্যানিয়াকে সে উদ্দেশ্য করে বলে। সে বলে যে রোমান রেঞ্জ কতবার রেসেলম্যানিয়াতে মেইন ইভেন্ট করেছে, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাই না। তবে রেসেলম্যানিয়া মেইন ইভেন্ট পাবার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়, অনেক জিনিস পার করতে হয়। তবে রোমান রেঞ্জের ক্ষেত্রে কিন্তু এইগুলো করতে হয় না, কারণ রোমান রেঞ্জ কিন্তু একজন নেপো কিড বা নেপো বেবি। সিএম পাঙ্ক এখানে বলে যে একটা সময় রোমান রেঞ্জ ফুটবলে ছিল, সেখানে সে ফেল হবার পরে রোমান রেঞ্জের বাবা রোমান রেঞ্জকে রেসলিং বিজনেসে নিয়ে এসেছে। এরপরে সিএম পাঙ্ক এখানে ভিন্স ম্যাকম্যানকে মেনশন করে যে ভিন্স ম্যাকম্যানের জন্য রোমান রেঞ্জ এতদূর পর্যন্ত আসতে পেরেছে। আর ওই যে ব্যারন করবেনের সঙ্গে একটা ফিউড চলতেছিল, যেখানে ডগ ফুড নিয়ে একটা ঝামেলা হয়েছিল স্ম্যাকডাউনে, তো এই বিষয়টাকেও এখানে সিএম পাঙ্ক মেনশন করে। সিএম পাঙ্ক এখানে ভিন্স ম্যাকম্যানকে ওল্ড ম্যান বলে। তো এখানে সে বলে যে একজনের সাহায্য নিয়ে, মানে ভিন্স ম্যাকম্যানের সাহায্য নিয়ে রোমান রেঞ্জ কোম্পানিতে এতদূর পর্যন্ত আসতে পেরেছে। আবার সেই একই ওল্ড ম্যান মানে ভিন্স ম্যাকম্যান সিএম পাঙ্কের ক্যারিয়ারটা একেবারে শেষই করে দিচ্ছিল। তো এরকম টাইপের কথাবার্তা এখানে বলে। এরপরে সে রকের নামটাকেও মেনশন করে যে রক হলো টিকিও বোর্ডের একজন মেম্বার, রকের সাহায্যের জন্য রোমান রেঞ্জ অনেকটা সুযোগ সুবিধা পেয়েছে বা নেপোবিজের বিষয়টা এখানে সিএম পাঙ্ক আরো একবার মেনশন করে। এরপরে সে এই লাইনটা বলে দেয় যে, মানে লিটারালি সিএম পাঙ্ক এখানে এই লাইনটা বলে যে রক তো তাও তোমার থেকে ভালো আছে, কারণ সে হলিউডে একজন সুপারস্টার। এরপরে যে লাইনটা সে বলেছে এটা কিন্তু ভাই মারাত্মক ছিল। সে বলে যে, মানে রোমান রেঞ্জকে এরকম করে বলে যে রক্তটাও তোমার থেকে ভালো আছে, কারণ সে একজন হলিউড সুপারস্টার। আবার পরবর্তী সময় সে এটা বলে যে হলিউড সুপারস্টার ছিল, মানে রক একটা সময় হলিউডে সাকসেসফুল ছিল, এখন সে সাকসেসফুল হতে পারতেছে না। তো এরকম টাইপের লাইন কিন্তু এখানে সিএম পাঙ্ক মেনশন করেছে। তো সিএম পাঙ্ক এখানে ভিন্স ম্যাকম্যানের কথা বলেন, রোমান রেঞ্জের কথা বলেন বা রকের কথা বলেন, কাউকেই কিন্তু ধুয়ে দিতে ছাড়েনি। তো এরপরে সে কমেন্ট্রি টেবিলের উপর থেকে নেমে যায়, সে চলে যাচ্ছিল। তবে যাবার আগে সে কিন্তু আরো একটা বিষয় নিয়ে কথা বলে, আর এবার সে প্যাট ম্যাকাফিকে উদ্দেশ্য করে টিকিও বোর্ডকে ইনডাইরেক্টলি সে কিন্তু এখানে অনেক কিছু বলেছে। সে বলে প্যাট ম্যাকাফিকে এরকম করে যে প্যাট ম্যাকাফি তো হলো একজন ফুটবলার, সে রেসলিং এ কি বোঝে, সে জুম্মা 1 সপ্তাহ হলো রেসলিং এসেছে, সে বলতেছে রেসলিং ভালো চলতেছে না, টিকিট বিক্রি হচ্ছে না। তো এখানে সে প্যাট ম্যাকাফিকে এরকম করে বলে যে তোমাকে যে পাঠিয়েছে তুমি তাকে গিয়ে বলো যে টিকিট বিক্রি হবে, যদি টিকিটের যে প্রাইসটা আছে এটা কমানো হয়।
তো এখানে কিন্তু টিকেটের প্রাইস কমানোর বিষয়টা সিএম পাঙ্ক বলে। আর এরপরে অডিয়েন্সদের যে রিয়াকশনটা ছিল এটা কিন্তু মারাত্মক ছিল, কারণ সিএম পাঙ্ক কিন্তু এখানে অডিয়েন্সদের মনে কথা বলে ফেলেছে। তো সিএম পাঙ্ক এখানে প্যাট ম্যাকাফিকে উদ্দেশ্য করে এটা বলে যে তোমাকে যে পাঠিয়েছে তুমি তাকে গিয়ে বলো যে টিকেটের যে প্রাইসটা আছে এটা যেন কমানো হয়, এই যে এরিনাতে এখন যারা আছে সবাই যেন টিকিট কিনতে পারে, রেসলম্যানিয়াতে যেতে পারে, এবং রেসলম্যানিয়াতে যাওয়ার পরে আমি যে রোমান রেইন্সকে একেবারে শেষ করব এটা যেন সবাই নিজেদের পরিবার নিয়ে দেখতে পারে। তো এই বিষয়টা কিন্তু এখানে সিএম পাঙ্ক বলে। তো ডাব্লিউডাব্লিউ এর শোতে ডাব্লিউডাব্লিউ রিং এর মধ্যে দাঁড়িয়ে গত সপ্তাহে স্ম্যাকডাউনে প্যাট ম্যাকাফি বলতেছে যে ডাব্লিউডাব্লিউ প্রোডাক্ট খারাপ, এটা চলতেছে না। আর এ সপ্তাহে সিএম পাঙ্ক কিন্তু একেবারে ইনডাইরেক্টলি অ্যারি ম্যানুয়ালকে টার্গেট করেছে, সে টিকিট প্রাইস বাড়ানো হয়েছে এই বিষয়টাকে মেনশন করেছে। রক হলিউডে সাকসেসফুল ছিল, এখন সাকসেসফুল নাই, এই বিষয়গুলো বলেছে। তো এখানে দেখেন এই প্রোমো সেগমেন্টের মধ্যে সিএম পাঙ্ক যে কথাগুলো বলেছে এগুলা কিন্তু মারাত্মক ছিল। রোমান রেইন্সকে নিয়ে যে কথাগুলো বলেছে এইগুলা কিন্তু একটা পর্যায়ে মানা যায়, তবে রকের বিষয়ে যে কথাগুলো বলেছে আমার কাছে মনে হয় যে সিএম পাঙ্কের যে প্রোমো সেগমেন্টটা এটা কিন্তু ভাই স্ক্রিপ্টেড ছিল না, কারণ যদি স্ক্রিপ্টেড থাকতো তাহলে রককে নিয়ে যে ধরনের কথাবার্তা বলেছে আই থিঙ্ক এটা অ্যালাউ করা হতো না, কারণ রকের একটা ইগো প্রবলেম আছে, এটা কিন্তু আমরা সকলেই জানি। তো যাই হোক দেখা যাক। তো এই সেগমেন্টের মধ্যে সিএম পাঙ্ক রোমানকে নিয়ে যে কথাগুলো বলেছে এই কথাগুলো বলার পরে রোমান রেইন্স এই কথাগুলো কি কাউন্টার করবে আমি ঠিক বুঝতে পারতেছি না। হ্যাঁ, এই কথাগুলো কাউন্টার করা যায় যদি রোমান রেইন্স এজেলিকে নিয়ে কথা বলে, সিএম পাঙ্কের ডগ ল্যারিকে নিয়ে কথা বলে, এইডাব্লিউ বিষয়গুলোকে মেনশন করে, তাহলে কোন একটা কাউন্টার হতে পারে। তবে আমার কাছে মনে হয় না যে রোমান রেইন্স এই কথাগুলো বলতে পারবে, সিএম পাঙ্ক এগুলা অ্যালাউ করবে। সিএম পাঙ্ক রোমান রেইন্সকে নিয়ে সবকিছু বলবে, তার ফ্যামিলি নিয়ে, তার পার্সোনাল বিষয়গুলো নিয়ে কথা বলবে, তবে রোমান যখন কথা বলতে যাবে তখন পাঙ্কের আবার এই বিষয়গুলো হজম হয় না। আমার কুত্তা কদিন আগেই মরছে, আমার এজেলিকে নিয়ে কেন কথা বলবা, এইডাব্লিউ বিষয়গুলো নিয়ে কেন কথা বলবা, এগুলা কিন্তু বুইরা সিএম পাঙ্ক হজম করতে পারে না। তো দেখা যাক যে রোমান রেইন্স আসলে এই বিষয়গুলো কিভাবে কাউন্টার করে। তবে অ্যাকচুয়ালি যে কথাগুলো হয়েছে আমার কাছে মনে হয় যে এটা সম্পূর্ণটাই আনস্ক্রিপ্টেড ছিল, কারণ যদি স্ক্রিপ্টেড হইতো তাহলে সিএম পাঙ্ক কিন্তু এত কথা বলতে পারতো না। তো দেখা যাক এটা নিয়ে কি হয়। ডেফিনেটলি ট্রিপল এইচ এবং টিকিওর মধ্যে কোনো একটা ঝামেলা নিশ্চয়ই হচ্ছে, দেখা যাক আগামী দিনে এই যে পানিটা এটা কতদূর পর্যন্ত গড়ায়। এরপর আমাদেরকে ব্যাক স্টেজে আইশু স্পিড এবং ডানহাউজেনকে দেখানো হয়। তো স্পিড এখানে ডানহাউজেনকে বলে যে তুমি আমাকে কি অভিশাপ দিলে, আমার সবকিছু খারাপ চলতেছে, এলেনাইট তো একেবারে আমার পেছনে পড়ে গেছে, সে আমার বাসায় গিয়ে আমাকে পিটিয়েছে, তো তুমি তোমার অভিশাপটা ফেরত নিয়ে নাও। তো ডানহাউজেন এখানে বলে যে আই থিঙ্ক স্পিডের যে বাসাটা আছে এটাই চেয়ে বসে, তবে স্পিড এখানে রাজি হয় না। এরপরে সেখানে অ্যাডাম পিয়ার্স চলে আসে। তো অ্যাডাম পিয়ার্স সেখানে আইশু স্পিডকে বলে যে তুমি এখানে কেন, তোমার তো বাসায় থাকার কথা, তুমি বাসায় চলে যাও, এখানে যদি এলেনাইট তোমাকে একবার দেখে ফেলে তাহলে কিন্তু তোমার অবস্থা একেবারে খারাপ করে ফেলবে। তো এরপরে সেখানে লোগান পল এবং অস্টিন থিওরি আসে এবং এসে বলে যে কোনো ঝামেলা নাই, স্পিড আমাদের সঙ্গে থাকবে, এবং তাকে করে নিয়ে সেখান থেকে মানে ব্যাক স্টেজ থেকে একেবারে রিং সাইডে চলে আসে, কারণ এরপরে আমরা অস্টিন থিওরি এবং এলে নাইটের মধ্যে একটা ম্যাচ দেখতে পেতাম। তো প্রথমে এন্ট্রি হয় দ্য ভিশনের, মানে অস্টিন থিওরি এবং লোগান পল আসে এবং তাদের সঙ্গে ছিল স্পিড। এরপরে সেখানে এলে নাইটের মিউজিক হিট হয়ে যায়, এলে নাইট চলে আসে, অফিসিয়ালি অস্টিন থিওরি এবং এলে নাইটের মধ্যে ম্যাচটা স্টার্ট হয়। তো ম্যাচটা বেশ ভালোই ছিল, দুইজনই এই ম্যাচের মধ্যে বেশ ভালো মতোই পারফর্ম করতেছিল। তবে রিং সাইডে এমন একটা সিকোয়েন্স আসে যে লোগান পল স্পিডকে ধাক্কা দেয় এবং স্পিড এসে গিয়ে এলে নাইটের উপরে হিট করে, যার কারণে এলে নাইট তো রেগে যায় এবং সেই স্পিডকে তাড়া করে থাকে এবং র্যাম্পের ওপর দিয়ে স্পিড মূলত ব্যাক স্টেজেই যাচ্ছিল। ঠিক সেই সময় মিউজিক হিট হয়ে যায় দ্য উসোসের। তো একদিকে উসোস আর আরেকদিকে স্পিড। তো স্পিড এখানে উসোসের দিকে না গিয়ে সে এলে নাইটের মাথার উপর দিয়ে জাম্প করে রিং এর মধ্যে যায়, আর বলা যায় যে এটার মধ্যে একটা সুযোগ পেয়ে যায় অস্টিন থিওরি, সে রোল আপ করে এলে নাইটকে এবং এই ম্যাচটা জিতে যায়। তো এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে বলা যায় যে একটা ব্রল টাইপের হয়, তবে ওই রকম না। তো যাই হোক, এরপরে এলে নাইট কল আউট করে অ্যাডাম পিয়ার্সকে এবং তাকে বলে যে রেসলম্যানিয়ার জন্য দ্য উসোস এবং এলে নাইট ভার্সেস স্পিড এবং দ্য ভিশনের মধ্যে একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ অফিসিয়াল করে দেওয়ার জন্য, এবং অ্যাডাম পিয়ার্সও এই ম্যাচটা রেসলম্যানিয়ার জন্য অফিসিয়াল করে দেয়। তো এই 6 জনের মধ্যে একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ রেসলম্যানিয়ার জন্য আজকের মানডে নাইট শোতে অফিসিয়াল হয়ে গেছে। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে জেডি ম্যাকডোনা এবং ফিন ব্যালারের মধ্যে একটা ম্যাচ দেখতে পেতাম। তো প্রথমেই জেডি ম্যাকডোনা রিং এর মধ্যে আসে, এরপরে এন্ট্রি হয় ফিন ব্যালারের। তবে ফিন ব্যালারের এন্ট্রির সময়ই
পেছন থেকে ডমিনিক মিস্টিরিও এসে ফিন ব্যালারের ওপরে অ্যাটাক করে দেয়। ফিন ব্যালার কাউন্টার করে, ফাইট ব্যাক করে, ডমিনিক মিস্টিরিও এবং জেডি ম্যাকডোনাল্ড দুজনকেই মারে। তবে শেষ পর্যন্ত জেডি ম্যাকডোনাল্ড এবং ডমিনিক মিস্টিরিও ফিন ব্যালারকে মেরে মুড়ে সেখান থেকে চলে যায়। তো এই যে জেডি ম্যাকডোনাল্ড এবং ফিন ব্যালারের মধ্যে যে ম্যাচটা হতো, এই ম্যাচ আমরা আজকে দেখতে পাই না। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে এজেলি এবং মাইকেল কোলকে দেখানো হয়। তো মাইকেল কোল মূলত এজেলির একটা ইন্টারভিউ নিত, সেখানে বেকি লেন্স চলে যায়। তো বেকি লেন্স আসার পরে মাইকেল কোল সেখান থেকে চলে যায়। তো বেকি লেন্স এখানে এজেলিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, ওই যে 10 বছর আগে কোম্পানি ছেড়ে চলে গিয়েছিল, রেসলম্যানিয়াতে হারাবে, কোম্পানি থেকে আবারও তাড়িয়ে দিবে, এই টাইপের। তো এজেলি এখানে বলে যে 10 বছর আগে আমি যখন কোম্পানি ছেড়ে চলে গিয়েছিলাম, আমি আমার ইচ্ছায় চলে গিয়েছিলাম এবং আমি আমার ইচ্ছা মতোই কোম্পানিতে ফিরে এসেছি এবং এখনো পর্যন্ত ফ্যান্সরা কিন্তু আমাকে বলেনি আমি এখনো পর্যন্ত তোমার থেকে অনেক বড় সুপারস্টার, তুমি রেসলিংয়ে অনেক কিছু করেছো, তবে তার থেকেও অনেক বড় জায়গা জুড়ে আমি আছি। আর সব থেকে বড় কথা হলো, তুমি গিয়ে তোমার মেয়েকে জিজ্ঞেস করে নিও যে তোমার মেয়ের ফেভারিট সুপারস্টার কে। সে তোমার নাম বলবে না, সে বলবে তার ফেভারিট সুপারস্টার হলো এজেলি। এটা বলে এজেলি সেখান থেকে চলে যায়। তো এই টাইপের একটা সেগমেন্টও আমাদেরকে ব্যাকি স্টেজে দেখানো হয়েছে। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে বেইলি এবং ল্যাশ লেজেন্ডের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো প্রথমে এন্ট্রি হয় বেইলি এবং লারা ভ্যালকারিয়ার। এরপরে সেখানে নাজাক্স এবং ল্যাশ লেজেন্ড আসে। বেইলি এবং ল্যাশ লেজেন্ডের মধ্যে ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। বেইলি ম্যাচের মধ্যে ঠিকঠাক পারফর্ম করে, তবে ল্যাশ লেজেন্ড এই ম্যাচের মধ্যে বেশি ডমিনেট করে। যদিও সে ডমিনেট করেছে, তবে তারপরেও রিং সাইডে নাজাক্স ঝামেলা করতেছিল, যার কারণে লারা ভ্যালকারিয়া নাজাক্সের উপরে অ্যাটাক করে দেয় এবং এই ফাঁকে সেখানে রিং সাইডে চলে আসে শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিস। সবার মধ্যে ঝামেলা হয় এবং এই ঝামেলার মধ্যে মূলত বেইলি একটু অ্যাডভান্টেজ পেয়ে যায়, আর লারা ভ্যালকারিয়ার হালকা করে সাহায্যের কারণে বেইলি এই ম্যাচের মধ্যে ল্যাশ লেজেন্ডকে হারিয়ে দিয়েছে। এরপর আমরা একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। এক পক্ষে ছিল লস আমেরিকানোস, অপর পক্ষে ছিল পেন্টা, ড্রাগন লি এবং জেভন ইভান্স। তো এই যে 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ, এটা কিন্তু বেশ ভালো একটা ম্যাচ ছিল। 6 জনই এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। বিশেষ করে এই ম্যাচের মধ্যে সবাই যেহেতু হাই ফ্লাইং টাইপের সুপারস্টার, তো হাই ফ্লাইং মুভস কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ ভালোই ছিল। যেহেতু ড্রাগন লি, পেন্টা এবং জেভন ইভান্স এই ম্যাচের মধ্যে আছে, তো হাই ফ্লাইং মুভস যে এই ম্যাচের মধ্যে থাকবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নাই। তো যাই হোক, শেষ পর্যন্ত ওজি কাটারের সঙ্গে পেন্টা, জেভন ইভান্স এবং ড্রাগন লি এই 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটা জিতে যায়। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আজকের মানডে নাইট শোতে আমরা একটা লেজেন্ডের রিটার্ন দেখতে পাই, আর এই লেজেন্ড হলো রে মিস্টিরিও। তো রে মিস্টিরিও রিং এর মধ্যে আসে এবং সে বলে যে ইনজুরির কারণে আমি গত রেসলম্যানিয়াতে থাকতে পারিনি, তবে আমি এবার অ্যাডাম পিয়ার্সের সঙ্গে কথা বলেছি এবং পেন্টার যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে রেসলম্যানিয়াতে, যে লেডার ম্যাচটা হবে, এই ম্যাচের মধ্যে আরো একজন সুপারস্টার অ্যাড হবে, আর এই সুপারস্টারটা হলো রে মিস্টিরিও নিজেই। তো এটা বলে রে মিস্টিরিও নিজেকে এই ম্যাচের মধ্যে অফিসিয়াল করে দেয়। তো পেন্টা রেসলম্যানিয়াতে যে ম্যাচটা হতো, এই ম্যাচের মধ্যে রে মিস্টিরিও কিন্তু আজকের মানডে নাইট শোতে নিজেকে অ্যাড করে নিয়েছে। তো এবার আমরা 6 জনের মধ্যে রেসলম্যানিয়াতে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে সেথ রলিন্সের একটা সেগমেন্ট দেখতে পাই। সেথ রলিন্স রিং এর মধ্যে আসে এবং বলে যে তার ইনজুরি কারণে সে অনেকদিন ডাব্লিউডাব্লিউইতে ছিল না, তার যে মিউজিকটা আছে সে এটা অনেকদিন শুনতে পারেনি। তো অডিয়েন্সদেরকে দিয়ে অনেকটা সময় ধরে ও এই যে মিউজিকটা আছে এটা প্লে করিয়ে নেয়, মানে অনেকটা সময় শুধুমাত্র এই মিউজিকটাই হয়। এরপরে সে ভিশনকে নিয়ে কথা বলে, তার আগে সে মূলত গান্থারকে নিয়ে কথা বলে। সে বলে যে গান্থারের সঙ্গে আমার পার্সোনালি কোনো ঝামেলা নাই, তবে গান্থার যে কেন আমার উপরে অ্যাটাক করলো আমি ঠিক এটা বুঝতে পারলাম না, তবে গান্থার কিন্তু এই বিষয়টাকে অনেক বেশি পার্সোনাল করে ফেলেছে। তো গান্থারের জন্য এই বিষয়টা কিন্তু মোটেও ভালো হবে না। সে এখানে ভিশনের বিষয়টা নিয়েও কথা বলে যে অস্টিন থিওরি এবং লোগান পল তারা মূলত এখন সামওয়ান্সের সঙ্গে ফাইট করতেছে। অপরদিকে ব্রন বেকার এবং ব্রনসন রিড তারা তখন ইনজুরি কারণে কোম্পানিতেই নাই। পল হেইম্যানের বিষয়টা নিয়েও কথা বলে, ব্রক লেসনারের বিষয়টা নিয়েও কথা বলে যে ব্রক লেসনারও আমার পেছনে লেগেছিল, তবে ওবাকে দিয়ে আমি ব্রক লেসনারের পেছনটাও বাজিয়ে দিচ্ছি, এরকম টাইপের। তো এরপরে সে গান্থারকে নিয়ে কথা বলতে এই পেছন থেকে গান্থার এসে সেথ রলিন্সের উপরে অ্যাটাক করে দেয়, তাকে স্লিপার হোল্ডে নেয়। তবে তৎক্ষণাৎই কিন্তু সেথ রলিন্স এটা সারিয়ে নেয় এবং সেই উল্টা গান্থারকে স্লিপার হোল্ডে নেয়। এরপরে তাকে একটা স্টম্প করার চেষ্টা করে, তবে গান্থার নিজেকে সেভ করে নেয়। রিং সাইডে আমরা এই দুজনের মধ্যে ব্রল দেখতে পাই। প্রথমে
প্রথমের দিকে সেথ রলিন্সকে আপার হ্যান্ড দেওয়া হয়, তবে সিকিউরিটি গার্ড এবং অফিসিয়ালসরা এসে যখন দুজনকে আলাদা করে সেই সময় একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় গান্থার এবং সে সেথ রলিন্সকে একটা কিক করে এবং সেখান থেকে চলে যায়। তো সেথ রলিন্স এবং গান্থারের মধ্যকার যে ফিউডটা এটাও কিন্তু অনেক ভালোভাবে কোম্পানি বিল্ড করতেছে। আর এই যে সেগমেন্টটা এটা শেষ হওয়ার পরে বা এই সেগমেন্টটা হতে হতেই ব্যাক স্টেজে কিন্তু সরাসরি আমাদেরকে দেখানো হয় যে গান্থার চলে যায় পল হেইম্যানের কাছে। তো পল হেইম্যান ধন্যবাদ দেয় গান্থারকে, সে বলে যে আমি জানি না তুমি আমাকে কেন সাহায্য করেছো, তবে আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তবে গান্থার এখানে বলে যে শুধুমাত্র ধন্যবাদ দিয়েই কাজ হবে না, মানে সে মূলত এখানে ইনডাইরেক্টলি একটা ফেভারের কথা বলে। তো হয়তোবা এটা এমন হবে যে গান্থার হয়তোবা পল হেইম্যানের কাছে ব্রক লেসনারকে চেয়ে বসবে, রিটায়ারমেন্ট ম্যাচ একটা চেয়ে বসতে পারে। তো এরকম টাইপের একটা গল্পও কিন্তু হতে পারে। তো দেখা যাক আসলে কি হয়। এরপর আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই যেখানে এক পক্ষে ছিল রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই, অপর পক্ষে ছিল বিফ্যাব এবং মিচেন, এবং এই দুইজনের সঙ্গে জেড কার্গেলও কিন্তু আসে। তো দুই টিমই রিংয়ের মধ্যে আসার পরে অফিসিয়ালি ম্যাচটা স্টার্ট হয়, ঠিকঠাক মতোই ম্যাচটা চলতেছিল। তবে জেড কার্গেল কিন্তু রিং সাইড থেকে এই ম্যাচের মধ্যে ঝামেলা করে। যদিও জেড কার্গেল ঝামেলা করেছে তবে তারপরেও কিন্তু রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই এই ম্যাচটা জিতে যায়, তারা বিফ্যাব এবং মিচেনকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে এই তিনজনে মিলে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাইয়ের উপরে অ্যাটাক করে দেয়। বিফ্যাব এবং মিচেন দুইজনে মিলে রিয়া রিপ্লিকে রিংয়ের কর্নারে নিয়ে গিয়ে তার হাতটা ধরে রাখে, রিয়া রিপ্লি কিছু করতে পারে না। ক্যান্ডু স্টিক নিয়ে এসে জেড কার্গেল ইচ্ছা মতো ইয়ো স্কাইকে পিটিয়েছে। তো এরকম করে পিটিয়ে সেখান থেকে এই তিনজনে মিলে চলে যায়। তো এই যে গল্পটা এটা কিন্তু চলতেছে স্ম্যাকডাউনে বলেন, মানডে নাইট রতে বলেন, সেম গল্পই কিন্তু রিপিট হচ্ছে, তেমন ইম্পর্টেন্ট কিছুই ছিল না। যাই হোক, এরপর আমাদেরকে ব্যাক স্টেজে জাজমেন্টের একটা সেগমেন্ট দেখানো হয় এবং এই সেগমেন্টের মধ্যে ডমিনিক মিস্টিরিও মূলত একটু ভয়ে ছিল, কারণ এর আগে ফিন বেলারের একটা ভিডিও প্যাকেজ দেখানো হয় যেখানে ফিন বেলার মূলত ডমিনিক মিস্টিরিওকে একটা ওয়ার্নিং দিয়েছে। তো এটার জন্যই মূলত ডমিনিক মিস্টিরিও একটু ভয়ে ছিল। তো যাই হোক, তারা সেখান থেকে চলে যাওয়ার পরে লিভ মর্গান এবং রক্সেন প্রেস একে অপরের সঙ্গে কথা বলতেছিল, ঠিক এই ফাঁকে সেখানে চলে আসে স্টেফনি ভেকার এবং সে এসে এই দুইজনের ওপরে অ্যাটাক করে সেখান থেকে চলে যায়। তো এভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়েছে। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। তো আজকের মানডে নাইট রয়ের মেইন ইভেন্টে ওবাফেমি এবং ব্রক লেসনারের মধ্যে একটা কন্ট্রাক্ট সাইনিং হতো। এর জন্য প্রথমে এন্ট্রি নেয় অ্যাডাম পিয়ার্স এবং ট্রিপল এইচ। তো নর্মালি ট্রিপল এইচকে যে পরিমাণে হেড করা হয় আজকে কিন্তু এমনটা দেখা যায় না। অডিয়েন্সরা কিন্তু ট্রিপল এইচের সঙ্গে হাত টাত মিলায়, তার সঙ্গে চিয়ার করে। আর এই যে পুরো সেট আপটা এটা কিন্তু ট্রিপল এইচ আসার পরেই করা হয়েছে। আর সত্যি কথা বলতে চিপ কন্টেন্ট অফিসার হিসেবে ট্রিপল এইচকে কিন্তু আমার একেবারে পছন্দ না, তবে একজন রেসলার, একজন সুপারস্টার হিসেবে ট্রিপল এইচ কিন্তু আমার ফেভারিটসদের মধ্যে একজন। তার যে ইন্ট্রোডান্স মিউজিকটা আছে এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া আই থিঙ্ক রেসেলম্যানিয়া 35-এ হবে ওই যে বাতিস্তার সঙ্গে যে ম্যাচটা হয়েছিল ওই ম্যাচের মধ্যে ট্রিপল এইচের যে এন্ট্রিটা ছিল এটা কিন্তু আমার কাছে জোস লাগে। তো এটা হলো অ্যাকচুয়াল বিষয়। তো যাই হোক, তো সেখানে কলড আউট করা হয় ব্রক লেসনারকে। তো প্রথমেই র্যাম্পের ওপরে পল হেইম্যান চলে আসে, সে ব্রক লেসনারকে কলড আউট করে। ব্রক লেসনার রিংয়ের মধ্যে আসে, অ্যাডাম পিয়ার্স এবং ট্রিপল এইচের সঙ্গে হাত টাত মিলায়। এরপরে ওবাও সেখানে চলে আসে এবং ওবা রিং সাইডে আসার সঙ্গেই কিসের কি ফাইট হবে। আর এখানে মজার বিষয়, ওবা কিন্তু ব্রক লেসনারের মধ্যে লম্ফঝম্প করে সে কিন্তু ব্রক লেসনারের সঙ্গে মজা নিচ্ছিল। তো এই বিষয়টাও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো যাই হোক, ওবা রিং সাইডে আসার পরে ব্রক লেসনার কিন্তু ওভার উপরে অ্যাটাক করে দেয়। দুজনের মধ্যেই ভয়ঙ্কর লেভেলের একটা ব্রল শুরু হয়ে যায়। আর এই ব্রলটা কিন্তু অল্প একটু সময় চলেছে, আই থিঙ্ক 1.5 থেকে 2 মিনিটে ছিল, কারণ সময়টা কম ছিল। তো এইটুক সময়ের মধ্যে তারা যে ব্রলটা আমাদেরকে দেখিয়েছে এটা কিন্তু ম্যাসিভ ছিল, মানে মনে হচ্ছিল যে এখানে অনেক কিছু হয়ে গেছে এরকম টাইপের। ওবা ব্রককে মারে, ব্রক ওবাকে মারে, চেয়ারটা নিয়ে এর উপরে ছুঁড়ে মারে, এ ওর উপরে ছুঁড়ে মারে। আর তাছাড়া এখানে ব্রক লেসনার একটা বেলি টু বেলি সুপ্লেক্স বা একটা সুপ্লেক্সই মারতেছিল ওবাকে, মানে ওই যে টেবিলটা ছিল রিংয়ের মধ্যে ওটার উপরে। তবে সিচুয়েশনটা এমন ছিল যে ব্রকই কিন্তু নিচে পড়ে যায়, ওবাই কিন্তু ব্রকের উপরে উঠে যায়। তো এরকম টাইপের একটা বিষয়। তো যদিও অল্প সময় একটা ব্রল হয়েছে, তবে কোম্পানি কিন্তু এখানে ম্যাসিভ কিছু দেখিয়েছে, মানে দুজন জায়ান্ট যখন ফাইট করে তখন কিন্তু অ্যাকচুয়ালি এটা ফিল হয়।
তো যাই হোক, এরকম টাইপের একটা বিষয়, কন্ট্রাক্ট সাইন হয়নি, হয়তোবা আগামী সপ্তাহে এরকম টাইপের কন্ট্রাক্ট সাইন আমরা আরো একবার দেখতে পাবো। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ছিল মূলত আজকের মানডে নাইট রয়ের শো, এই ছিল আজকের রিভিউ ভিডিও। আজকের মানডে নাইট রয়ের শো ওভারঅল কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।